আপনি আপনার পুরো হিস্ট্রি নতুন করে চেঞ্জ করতেছে কে? পানি। ওয়াটার ইজ শেপিং ইউ আলটিমেটলি। আপনি ওয়াটারকে বাধা দিচ্ছেন, সে আপনার ইতিহাস চেঞ্জ করে দিচ্ছে। হাওর এখন যে পরিমাণ পানি ধারণ করতে পারে তার প্রায় 30% হচ্ছে কি আর এখন সেডিমেন্টেড হয়ে গেছে। দ্যাট মিন্স 30% পানি ধারণ ক্ষমতা তার কমে গিয়েছে। সরকার বলে কিন্তু কোনো উদ্যোগ নেই। যে আমরা যে পলিউশন ম্যাপিং করলাম সেখানের মধ্যে পাহাড়ে তো গিয়ে রাষ্ট্রযন্ত্র কিংবা ফ্যাক্টরি নাই। পাহাড়ের নদীগুলো দূষণ তো করছি আমরা। ঢাকাতে একসময় পানি ঢুকতো, বন্যার পানি ঢুকতো। 88 এর বন্যার পরে যখন বেড়িবাঁধ দিল, আমরা বেড়িবাঁধ খুব অ্যাপ্রিসিয়েট করলাম, কিন্তু এই বেড়িবাঁধ করে ঢাকাকে আমি যখন পুরো ড্রাই করলাম, এখন 25 বছর পরে ঢাকায় মানুষ বসবাস করতে পারতেছে না, শরীর জলে। আপনি অবাক হবেন, পৃথিবীতে সবচেয়ে বড় নৌবন্দর, আভ্যন্তরীণ নৌবন্দর হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছে সদরঘাট। জানেন নাকি? না, এটা আমার জানা ছিল না। বিআইডব্লিউটি এর ইজারা দেওয়ার কোনো অধিকার নেই, কোনো এখতিয়ার নেই। বিআইডব্লিউটি নিজেই ইজারা প্রাপ্ত প্রতিষ্ঠান। নদী এবং বাংলাদেশের যত প্রাকৃতিক সম্পদ আছে এটার মালিক হচ্ছে আমি আর আপনি। যে একই ভাষা তো মন্ত্রীও বলছেন, আমরাও বলছি, তারপরও তাহলে কেন হবে? এখন যে সমস্যাটা হয়ে গিয়েছে, এইটা কিভাবে সমাধানের দিকে যাওয়া যায়? যে একটি ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। সংযুক্ত হয়েছি জীবন, যুক্তি, জিজ্ঞাসা নিয়ে আমাদের এই পথ চলা। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জেলায় অসময়ে বন্যা দেখা যাচ্ছে। আজকে অসময়ে বন্যা এবং নদী নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের এই বিস্তারিত আলোচনা করার জন্য আমরা আজকে সংযুক্ত স্টুডিওতে সংযুক্ত করেছি আরডিআরসি সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ এজাজ সাহেবকে। জনাব মোহাম্মদ এজাজ সাহেব, আপনাকে আমন্ত্রণ সংযুক্ত স্টুডিওতে। আপনাকে এক নদীর শুভেচ্ছা। আপনার এই কথাটা আমার খুব পছন্দ এবং অল্প কথাতে অনেক বড় একটা অর্থ দাঁড়ায়। বাংলাদেশে যে হঠাৎ করে আমরা দেখছি যে বিভিন্ন জেলায় হুটহাট একদিন দুই দিন বৃষ্টির কারণে যে এরকম বন্যাগুলো হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আপনার বিশ্লেষণ কিংবা আপনার ধারণা একটু আমাদের সাথে শেয়ার করবেন। জি, ধন্যবাদ আপনাকে। প্রথম হচ্ছে এই মুহূর্তে আমরা যে বন্যাগুলো দেখছি, জি, সিলেট অঞ্চলে বিশেষ করে, এবং তিস্তাতেও শোনা যাচ্ছে, এটা আকস্মিক না, এবং এটা হচ্ছে আমাদের যেই ক্লাইমেটের যে প্যাটার্ন, বিশেষ করে আমাদের যেই বিভিন্ন সিজনাল যে প্যাটার্ন আছে, সেই প্যাটার্নে এখন পানি আসবে। কারণ এখন বর্ষাকাল। আমরা যদি মেঘনা বেসিনের কথা চিন্তা করি, মানে সিলেট থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত এই পুরো অঞ্চলে পানিটা আসবে হচ্ছে মেঘালয় এবং চেরাপুঞ্জিতে যে প্রচুর বৃষ্টিপাত হবে এবং হচ্ছে, সিলেটে যে বৃষ্টিপাতগুলো হচ্ছে, এই বৃষ্টিপাতের পানিটা এই অঞ্চল দিয়ে নামবে, এটা স্বাভাবিক। জি, তিস্তার ক্ষেত্রেও সেম, পুরো সিকিম থেকে শুরু করে আমাদের তিস্তা একদম অববাহিকা পর্যন্ত এখানে যে বৃষ্টিপাতগুলো এখন হবে, কারণ এখন তো বর্ষাকাল, সেই পানিটা এখান দিয়ে নামবে। এবং বলে নেওয়া ভালো, সারা পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে মেঘনা অববাহিকায় হয়, চেরাপুঞ্জিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, এবং হাওড় অঞ্চলে এই বৃষ্টিপাতের সাথে ডিপেন্ডেন্ট যে ইকোলজি, সেটা হচ্ছে হাওড়ের ইকোলজি এবং সিলেট অঞ্চলের বায়োডাইভার্সিটি সম্পূর্ণটাই। তো সেই ক্ষেত্রে এটা আমরা আকস্মিক বন্যা আমি বলি না, কারণ এটা এই সিজনেই পানিটা আসি, এটা ঐতিহাসিক কাল থেকে আসে। এখন হচ্ছে যে পানিটা নামছে না কেন, আমি একটু আপনার সাথে এদিকে একটু আকস্মিক আমি কথাটা কেন বললাম, কারণ 2023 সালের দিকেও যদি আমরা তাকাই, আমাদের কিন্তু এরকম একটা এক্সপিরিয়েন্স আছে। 22 সালে, যদি আমি ভুল না করে থাকি, 22 সালে এরকম একটা এক্সপিরিয়েন্স আছে। এই যে হুট করে আমাদের এত পানি চলে আসে, পানিটা নামে না, এবং এইটা তো আমরা তো 2 বছর সময় পেলাম, 1 বছর সময় পেলাম আমরা, এর মধ্যে আমরা কিছু করতে পারলাম না। কিংবা আমাদের যেহেতু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, কিংবা আমরা কিন্তু জানি যে যে জায়গায় বৃষ্টিটা বেশি হচ্ছে, আমাদের কিন্তু আগেই বলে দিয়েছে যে 40% বৃষ্টি আরো এদিকে বৃদ্ধি পাবে। তো আমরা তো ব্যাপারগুলো আমরা তো ব্যাপারগুলো জানি, আমরা তাহলে কি স্টেপ নিয়েছি এগুলা, এই ব্যাপারটা একটু জানতে। আপনি আপনার কথার সাথে এগুলো একটু এটা হচ্ছে প্রথমে সিলেটের যে বন্যা 2022 যেটা হয়েছে, এবং তারপরে প্রচুর আলোচনা হয়েছে এই বন্যাটা কেন, সিলেট এই বন্যার জন্য সিলেট ডুবে গেল এবং অন্যান্য শহরগুলো ডুবে গেল তার পাশে। এটার কারণ যখন খোঁজার চেষ্টা করা হয়েছিল, প্রথমে বাংলাদেশের পক্ষ থেকে বলা হলো, এবং যারা এগুলো নিয়ে কাজ করেন তারা বলেন, এটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ক্লাইমেট চেঞ্জের কারণে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, আমাদের কোনো দোষ নাই, এই বৃষ্টিপাতে এত বৃষ্টি হয়েছে যে এটার বানের ভেসে সিলেট ডুবে গেছে, কারো কোনো দোষ নাই, দোষ হচ্ছে ক্লাইমেট চেঞ্জের দোষ। পরবর্তীতে ইনভেস্টিগেট করে, এবং আমরা যারা বললাম যে এই কথাটা দিয়ে আমরা আসলে
পুরো রেসপন্সিবিলিটিটা আমরা জলবায়ুর উপর ছেড়ে দিচ্ছি, এটা ভুল। কারণ হচ্ছে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এটা রেকর্ড বৃষ্টিপাতও না। আমরা গত 50 বছর, 30 বছর, ইভেন 10-12 বছরের যদি বৃষ্টিপাতের যে স্ট্যাটিস্টিক্স আছে সেটাও যদি ধরেন 2022-এর স্ট্যাটিস্টিক্স সেটাকে এক্সিড করে নাই। দ্যাট মিনস এটা ধারাবাহিকভাবে 20-25 বছর আগে এর চেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ডও আছে, এবং পানি এসছে এবং পানি চলেও গিয়েছে, সিলেট তলিয়ে যায় না। সুতরাং তাহলে কেন সিলেট তলিয়ে যায় এখন, এইটা অনেক বড় একটা প্রশ্ন। এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে সিলেট তো সিলেট না, সিলেট, সুনামগঞ্জ, গোয়াইনঘাট থেকে শুরু করে একদম হাওড় অঞ্চল পর্যন্ত পুরো এখানকার যে সিটি গুলো আছে, দুটো জিনিস, একটা হচ্ছে যে আপনার পুরো অঞ্চল ভিত্তিক একটা অর্থনৈতিক ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে যে অঞ্চলের আরবান ক্লাস্টার গুলোতে আরেকটা ইনভেস্টমেন্ট হয়। এই ধরেন আপনি এই অফিসটা করলেন, এই অফিসটা একটা বড় ইনভেস্টমেন্ট, কারণ এটা তো এখানে যতটুকু ইনভেস্টমেন্ট হয়েছে এটা দিয়ে কৃষিতে ইনভেস্ট করলে অনেক বড় আকারে বড় ল্যান্ডে করা যায়। সুতরাং যখন শহর এলাকাতে মানে আরবান অ্যাগ্লোমারেশন যেখানে হয় সেই ইনভেস্টমেন্ট গুলোর ভ্যালুয়েশন কিন্তু অনেক বড়। কৃষি ইনভেস্টমেন্টটা যেরকম গুরুত্বপূর্ণ, সেরকম শহরে যখন ইনভেস্টাররা আসে, একটা শোরুম দেয়, কেউ ব্যাংক করে, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো করে, তখন তাকে সে কিন্তু চিন্তা করে যে এটা কখনো ন্যাচারাল ডিজাস্টার সে ক্ষতিগ্রস্ত হবে না। কালকে বৃষ্টিতে যদি এটা ডুবে যায় তাহলে পরের দিন আপনি চিন্তা করবেন যে এখানে আমার ইনভেস্টমেন্টটা লস। সুতরাং পুরো সিলেট একটা বড় ইনভেস্টমেন্ট শহর, নগর কেন্দ্রিক একটা ইনভেস্টমেন্ট আছে এবং সেটা এখন হুমকির মুখে, গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে যে সিলেটের ইনভেস্টমেন্ট, সিলেটে কতটুকু ইনভেস্ট হবে কি হবে না, কতটুকু উন্নয়ন হবে না, মিঠামইন এবং হচ্ছে হাওড় অঞ্চলের উন্নয়ন করতে গিয়ে সিলেট কি ক্ষতিগ্রস্ত কি হলো না, এই ধরনের একটা বাইনারি ডিসকাশনটাও আমরা চাই না। কারণ এগুলো তো আছেই, আলোচনা করতে গেলে এটা আসবে, কারণ আমি এটা আগেই বলে নিলাম। সুতরাং এই বন্যার যে কজেস গুলো আমরা পরে ইনভেস্টিগেট করেছি এবং সবাই এটা পরবর্তীতে এগ্রিড হয়েছেন, সেটা হচ্ছে যে অনেকগুলো কারণ আছে সিলেট অঞ্চলে বন্যার। একটি প্রথম কারণ হচ্ছে ডেফিনেটলি আগে যখন চেরাপুঞ্জি এবং মেঘালয়ে বৃষ্টি হতো, সেই বৃষ্টিটা ধারণ করার এবং বৃষ্টির পানিটা নেমে আসতে সময় লাগতো অনেক বেশি। তার কারণ ছিল এখানে প্রচুর বনায়ন ছিল, গাছ ছিল, ফরেস্টেশন ছিল এবং পাহাড় কাটাও কম ছিল। সুতরাং গত 5-10 বছরে বিশেষ করে স্পেশালি লাস্ট 5 ইয়ার্সে মেঘালয়ে এবং চেরাপুঞ্জিতে প্রচুর ডিফরেস্টেশন হয়েছে, যেটা আমরা লক্ষ্য করেছি। তো এটি একটি বড় কারণ। সুতরাং আমরা যখন যে কোনো প্ল্যান যখন করি, বিশেষ করে লং টার্ম প্ল্যান করলে এখন আর শুধুমাত্র আমি আমার বাড়ির প্ল্যান করলে হচ্ছে না, আমাকে আসলে আশেপাশের সিচুয়েশনকে মাথায় রেখে আমার বাড়ির প্ল্যানটা করতে হবে। এরকম করি আমরা। একইভাবে বাংলাদেশের হাওরের যখন প্ল্যান করব, মেঘনা বেসিনের যখন প্ল্যান করব, কিংবা সিলেট সুনামগঞ্জ কেন্দ্রিক যে প্ল্যানগুলো করব, সেই প্ল্যান করতে নিলে আমার ট্রান্সবাউন্ডারির ওয়েদারকে মাথায় রেখে প্ল্যান না করলে আমার কিন্তু ডিজাস্টার গুলো ফেস করতে হবে। দ্যাটস আ লার্নিং। কিন্তু এই লার্নিংটা ঢুস খায় ঘুষ হওয়ার মতো আর কি। সুতরাং এটা একটা কারণ। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যে কারণে আগে বৃষ্টি হলে পানিটা নেমে আসতে সময় লাগতো, যেখানে 7 দিন 4 দিন, সেটা 1 দিন 2 দিনে চলে আসতেছে। আমার প্রিপেয়ারনেস এর জায়গায় অনেক কম হলো, ডিজাস্টারের রিস্কটা অনেক বেড়ে গেল। এটা এক। পানি যখন নেমে আসে, যেহেতু এখানে গাছ কম, আর আপনারা জানেন যে সিলেটের যে সেডিমেন্ট গুলো আছে, মেঘনা বেসিনের সেডিমেন্ট গুলো লাল এবং মোটা বালি, খুব দ্রুত সে ট্রান্সপোর্টেড হয় উইথ দ্য ওয়াটার। তো যে কারণে যখন সে নেমে আসে, সে প্রচুর সেডিমেন্ট নিয়ে আসে এবং এই সেডিমেন্টটা এসে পড়ে কোথায়? এটা পরেই হচ্ছে সুরমা কুশিয়ারা, দুটো নদী এবং দুই নদীর মাঝখানে। আপনি যদি বাংলাদেশের মেঘনা বেসিনের ম্যাপটা দেখেন, একদম সিলেটের উপরে যদি তাকান, দেখবেন যে বারাক নদীটা প্রথমে ঢুকলো বাংলাদেশ অঞ্চলে, ঢুকেই দুটো ব্যান্ড হলো এরকম সাপের মুখের মতো যদি আমরা ধরি। উপরেরটা সুরমা আর নিচেটা হচ্ছে কুশিয়ারা, অনেক বড় নদী। সুরমা গিয়ে কুশিয়ারা গিয়ে এবং এর মাঝখানের বড় অংশটা, সুরমার উপরের অংশ নিচের অংশ পুরোটাই হচ্ছে হাওর, নিচু জায়গা। মেঘনার উঁচু এক হচ্ছে মেঘালয় উঁচু জায়গা, পানিটি এসে পরেই হচ্ছে মেঘালয়ের সাথে অনেকগুলো ছোট ছোট নদী এবং বড় নদী। একটা বড় নদী আছে বাওলাই, হ্যাঁ, এই নদী দিয়ে এছাড়া ধনু নদী আছে একটা বড় নদী, সুরমা, এদিকে কুশিয়ারা, এই সবগুলো নদী ধরে, এবং সুনামগঞ্জে আরো 100টির উপরে নদী আছে শুধু একটা জেলাতে। এই সবগুলো হচ্ছে আসলে এই মেঘনা বেসিনের পানি এবং বৃষ্টির পানির উপরে ডিপেন্ডেন্ট। তো এগুলো দিয়ে পানিগুলো তারা হাওরে গিয়ে পড়ে প্রথমে। হাওরে যখন মেঘালয় থেকে পানি এবং সেডিমেন্ট, যেটা ইম্যাচিউর সেডিমেন্টটা নিয়ে এসে যখন ট্রান্সপোর্ট করে নিয়ে আসে, এটা বের হওয়ার জায়গা লাগে।
দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো একটা হচ্ছে যে ডেফিনেটলি ট্রান্সবাউন্ডারি ওয়াটার শেড যেটাকে আমরা বলি, যে যেটা ওয়াটারকে বেসিন তৈরি করে। তো এই পুরো বেসিন এরিয়ার একটা চেঞ্জ হচ্ছে, যেটা আমরা মাথায় হয়তো অনেকদিন ধরে আমরা বলছি, এবং পানি উন্নয়ন বোর্ড এটা স্বীকার করেছে যে প্রচুর সেডিমেন্টেশন হয়েছে। হাওর এখন যে পরিমাণ পানি ধারণ করতে পারে তার প্রায় 30% হচ্ছে গিয়ে আর এখন সেডিমেন্টেড হয়ে গেছে। দ্যাট মিনস 30% পানি ধারণ ক্ষমতা তার কমে গিয়েছে। তো এটা 50% যদি চলে আসে তাহলে তো পানি তো উপরে তো উঠবেই, যে কোনো শহরে এসে চলে যাবে। তো এটা একটা বড় কারণ আমরা মনে করি। এবং দ্বিতীয় হচ্ছে, আমরা যেহেতু বাংলাদেশে লোয়ার রাইপেরিয়ান আছে, আপনার নদীর তো একটা হচ্ছে আপার রাইপেরিয়ান, একটা হচ্ছে লোয়ার রাইপেরিয়ান বলা হয়, মানে উজান আর ভাটি। একটা গান আছে না, এক দেশে এক যে ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। সুতরাং আমরা ভাটি অঞ্চলের মানুষ। তো ভাটি অঞ্চল মানে হচ্ছে এই ফ্লাডেড এরিয়া আর কি, হ্যাঁ, যেখানের মধ্যে বান আসে, বান থেকে বাঙালি, বাঙালি, ওই বান থেকেই বাঙালি হয়েছে আর কি, যার যে হচ্ছে পানিতে ডুবে থাকে সবসময়। কিন্তু জনাব, আমি আপনাকে একটা কথা বলতে চাই যে আপনি আমরা সমস্যাগুলোই কিন্তু বলছি যে বনায়ন চলে যাচ্ছে। শেষ করি, এটা হচ্ছে একটা কারণ। এটা তো ধরেন 10-এর 1 অথবা 2 আপনি যদি কজ ধরেন। সেকেন্ড হচ্ছে এই পানিটা, এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমাদের বাংলাদেশে, যেহেতু আমরা যেটা বললাম আমরা লোয়ার রাইপেরিয়ান কান্ট্রি, আমার কাজ হচ্ছে যে পানি এবং পানির সাথে যে সেডিমেন্টটা আছে এটা যেন ঠিক মতো বঙ্গোপসাগর পর্যন্ত যায়, সেই ব্যবস্থাটা করে দাও। এটাই, এই জন্যই আমরা আমার ডেল্টা ফার্ম হবে। এই কাজ করতে গিয়ে আমার এখানে খাদ্য উৎপাদন বাড়বে, এই কাজ করতে গিয়ে আমার ইকোলজি রেস্টোরেশন হবে, এই কাজ করতে গিয়ে আমার ফসল উৎপাদনের জায়গা বড় হবে, মাছ বাড়বে, কমিউনিকেশন ওয়াটার উর্বর হবে, সব এই প্রসেসের মধ্যেই কিন্তু সভ্যতাটা। সুতরাং আমাদের কাজ হচ্ছে, বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয় আমাদের যারা আছেন, ওয়াপ্তা যাদেরকে অতীতে বলা হতো, তাদের কাজ হচ্ছে যে পানিটা সমুদ্র পর্যন্ত নিয়ে যাওয়ার সবগুলো রাস্তা ঠিক রাখা। এটা সে করবে। তো এটা করতে গিয়ে যেখানে যেখানে আমাদের এখানে অনেকগুলো নদী আছে, আমি যেটা বললাম যে সুনামগঞ্জে অনেকগুলো নদী আছে, বিশেষ করে সুরমা, কুশিয়ারা, ধনু, বাউলাই, এই নদীগুলো দিয়ে পানিটা নেমে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আসে। ব্রাহ্মণবাড়িয়াতে আসলে এটা মেঘনার শুরু। উপরটাকে আমরা বলি আপার মেঘনা, ব্রাহ্মণবাড়িয়ার পর থেকে লোয়ার মেঘনা। সুতরাং বাংলাদেশের সবচেয়ে বড় বেশি পানি ডিসচার্জ হয় মেঘনায় আলটিমেটলি। সুতরাং পানিটা তো নেমে আসতে হবে। আপনি এখন যদি দেখেন ব্রাহ্মণবাড়িয়া পানি নাই, এখানে একদম ড্রাই। হ্যাঁ, ইভেন হাওর অঞ্চলেও সব জায়গায় পানি কিন্তু এখনো সব পরিপূর্ণ আসে নাই। দ্যাট মিনস সিলেটের পানিটা সে ট্রান্সপোর্ট হয়ে সে সুনামগঞ্জের পরে তারপরে সে যাবে ইটনা, তারপরে মিঠামইন হয়ে, মানে যেটাকে আমরা বলি নেত্রকোনা, কিশোরগঞ্জ হয়ে পানিটা আলটিমেটলি মেঘনাতে ঢুকবে। মেঘনাতে দিয়ে তারপর পানিটা নামবে। সুতরাং নামার যে পকেট গুলো আছে, এই পকেট গুলোর মেনটেনেন্স হচ্ছে পানির সম্পদ মন্ত্রণালয়ের একটি বড় কাজ। এবং এই পকেট গুলোতে দুটো সমস্যা হয়েছে। একটা হচ্ছে যে পানিটা আসছে পূর্ব দিক থেকে পশ্চিমে, খেয়াল করে দেখেন। এর মধ্যে আমাদের উত্তর দক্ষিণে একটা রাস্তা আমরা তৈরি করেছি, যেটা মিঠামইনের যে রাস্তা। পূর্ব পশ্চিমের ট্রান্সপোর্টেশনের মাঝখানে একটা ছোট ব্যারিয়ার, ছোট হলো, তারপর তো এটা 30 কিলোমিটার কিন্তু কম না। 30 কিলোমিটার মানে একটা বড় বাঁধের মতো। এইটা একটা আমরা করেছি। এছাড়া আমরা প্রচুর অষ্টমাসী বাঁধ আগে ছিল, আপনারা জানেন যে হাওড়ে অষ্টমাসী বাঁধ মানে হচ্ছে যে 8 মাস সে বাঁধ দিয়ে রাখবে ফসল উৎপাদনের জন্য। যখনই এই যে এখন যে বর্ষা শুরু হবে তখন বাঁধটা ভেঙে দেওয়া হবে, যেন পানিটা সে তার মতো করে চলে যায়, তার যাওয়ার ব্যবস্থা আমার করতে হবে, নাহলে আমরা এখানে টিকবো না। অষ্টমাসী বাঁধকে আমরা পার্মানেন্ট বাঁধ করেছি। পার্মানেন্ট বাঁধ করতে গিয়ে যাওয়াতে আমার এখানে প্রচুর পকেটগুলো নষ্ট হয়েছে, পানিগুলো যেভাবে যাবে, এটা একটি বড় সমস্যা। এলজিইডি এবং রোডস এন্ড হাইওয়ের অনেকগুলো রাস্তা হয়েছে, ঢাকা সিলেট অঞ্চলে ইন্টারনাল অনেকগুলো রাস্তা হয়েছে, মহাসড়ক হয়েছে অনেকগুলো। এবং এই মহাসড়কগুলো যখন হয়, আপনি দেখবেন যে মহাসড়কটা আমি তো পানির উপর দিয়ে ভরে করছি, পানি ট্রান্সপোর্টেশনের জন্য আমি যে কালভার্ট তৈরি করেছি, এই কালভার্ট তো এই পানিটা ট্রান্সপোর্ট করার যোগ্য রাখে না। যেখানে হওয়া হচ্ছে ছিল মানে ফ্লাইওভার অথবা ফ্লাইওভারের সমান বড় বড় কালভার্ট, একটি কালভার্ট 1/2 কিলোমিটার, 500 মিটার, 300 মিটার যদি চড়া কালভার্ট করা যেত, তাহলে পানিটা আসা যাওয়া করতে সহজে। সুতরাং এটা আপনি যখন পানি নামার রাস্তাগুলো আস্তে আস্তে বন্ধ করে দিবেন, তখন কিন্তু এই ক্রাইসিসটা কিন্তু বড় আকারে ধারণ করবে। যে কারণে সিলেটের এখন যে বন্যাটা হচ্ছে, এটা আসলে আমাদের ডিজাস্টারটাই আমরা করেছি। আমরা কিছু ভুল স্ট্রাকচার করেছি এখানে, এবং এই ভুল স্ট্রাকচার গুলো করে এখন এটার
এটা আরো বাড়বে কিছুদিন পরে, কারণ এই রাস্তাগুলো ভাঙা হচ্ছে না। কিংবা প্রধানমন্ত্রী গতবার যখন 2022-এ বন্যা হলো, প্রধানমন্ত্রী বলছেন যেখানে যেখানে প্রয়োজন রাস্তাগুলো কেটে দাও, এবং দ্রুত কেটে দেওয়া হয়েছিল কিন্তু ইমার্জেন্সি বেসিসে। কিন্তু আমরা তো এখন আবার এটা দেখছি না। তো এটা একটি বড় সমস্যা। স্থানীয়ভাবে আরো কিছু সমস্যা আমরা লক্ষ্য করি। স্থানীয়ভাবে আরেকটি হচ্ছে যে, আপনি যদি দেখেন আজ থেকে 10 বছর আগেও হাওরের কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যালটমেন্ট যেটাকে বলা হয়, উন্নয়নের বাজেট যেটা আছে সেটা খুব কম ছিল। এখন হাওরের এত বাজেট, এটা খরচ করার জায়গা নাই। এবং এটা খরচগুলো কিভাবে হচ্ছে, সেখানকার আপনার বাড়ির সামনে দিয়ে একটা ছোট রাস্তা আছে, এটাকে এখন বেড়িবাঁধ প্রকল্প দেখিয়ে এটাকে আবার নতুন করে ঠিক করা হচ্ছে। সুতরাং এখানে একটা বড় করাপশন তৈরি হয়। আর অপরিকল্পিতভাবে এতগুলো নতুন নতুন রাস্তা, যে রাস্তাগুলো হওয়া ছিল সাবমার্সিবল, মানে বর্ষায় ডুবে যাবে, অন্য সময় ঠিক থাকবে, এখন তো বর্ষাতেও ওইটা উঁচু হয়ে থাকে, তখন পানি আর যাওয়া আসার কোনো সুযোগ নাই। সুতরাং একটি বাজে ইকোনমি, মানে করাপ্টেড ইকোনমি ফিল্ডে থাকার কারণে যে যার মতো করে এই প্রকল্পগুলো হাতে নিচ্ছে। এবং হাওরের প্রকল্পগুলোর ক্ষেত্রে একটা মডেল আগে ছিল যে, হাওরের স্থানীয় জনগোষ্ঠী ইউনিয়ন ভিত্তিক তারা থাকবেন, তারা অ্যাপ্রুভাল দিবেন যে আমার কি লাগবে কি লাগবে না। তো প্রথমে এই মডেলটি বলা হয়েছিল যেহেতু স্থানীয় লোকজন জানবে তার কি লাগবে। তো এটা এক ধরনের ফরমাইশি অবস্থায় চলে গিয়েছে, তাদেরকে বাধ্য করা হয় অথবা একটা খাম দেওয়ার মাধ্যমে বলা যে তুমি এই প্রকল্পে সাইন করে দাও অ্যাপ্রুভালের জন্য। সুতরাং এই গ্রাসরুটের মডেলগুলো আলটিমেটলি এখন আর ফাংশনাল না, কিংবা কাজ করছে না। এবং এই না কাজ করার কারণে এবং অতিমাত্রায় ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি এবং ভুল ইঞ্জিনিয়ারিং, এগুলোর কারণে আসলে সিলেটের বর্তমান যে বন্যাগুলো হচ্ছে, তো বন্যার মূল হচ্ছে পানি তো আর সিজনাল পানি, ঐতিহাসিক ভাবে এই পানি আসে সব সময়, কিন্তু তার যাওয়ার জায়গাগুলো কম। বুঝতে পেরেছি। আপনার কথাতে যে জিনিসটা উঠে এলো যে বিভিন্ন সংস্থার কোঅর্ডিনেশনের অভাবে আমি যদি বলি আজকে এরকম সমস্যাটা হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকার যখন কোনো উদ্যোগ নেয়, ধরেন আমি একটা রাস্তা রেডি করব, আমি একটা বাঁধ রেডি করব। আপনারা যারা আছেন, যারা নদী নিয়ে গবেষণা করেন, নদীর এই উজান ভাটির মানে প্রবলেম গুলা দেখেন, যে এটা রাস্তার জন্য দেখা যাবে যে বন্যার পানি সমস্যা হবে, আপনারা কি সরকারকে কোনোভাবে নোটিফাই করেছিলেন কিনা কখনো, কিংবা জানিয়েছিলেন কিনা যে আপনারা যদি এই প্রকল্পটা নেন, এইটার এগেনস্টে কিন্তু এই প্রবলেম গুলা হতে পারে, এরকম কি কোনো নিয়েছেন কিনা, ইনিশিয়েট গুলো নিয়েছেন? প্রথম হচ্ছে যে আমাদের চেয়ে সরকার প্রধান আর অনেক বেশি ভালো করেছে, অবশ্যই। মানে এটা হচ্ছে ফ্যাক্ট, মানে শুধু পলিটিক্যালি বলার জন্য বলা না। আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবার কথা বলেন, উনি বলেন যে খাল, বিল, হাওর এবং ওয়াটার বডি, এটাকে ধ্বংস করে কোনো প্রকল্প নেওয়া যাবে না, উনি স্ট্রেট ফরওয়ার্ড বলেন। কিন্তু ওনার এই বক্তব্যটা সামহাও এক্সিকিউটিভ লেভেলে যারা এই ডিজাইনিংটা করছেন এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন, তারা এটা আসলে ঠিক মতো রিফ্লেকশন করতে পারছেন। সেটা কেন পারছেন না, সেটা একটা কারণ আমরা বলিয়েছি। সেটা হচ্ছে যে আপনি যেহেতু আমি ফিল্ডে প্রচুর যাই, মানুষের সাথে কথা বলি, সেটা দেখা যায় এখনো একটা কনসেপ্ট আছে যে বড় রাস্তা করাটা হচ্ছে একটা গর্বের বিষয়, একটা পজিটিভ সাইন, কিংবা একটা ব্রিজ করাটা হচ্ছে একটা পজিটিভ জিনিস, খুব সুন্দর জিনিস, ভালো জিনিস, এটা উন্নয়ন, এটা হচ্ছে উন্নয়নের সিম্বল। বাট এই সিম্বলটা আমার জন্য আলটিমেটলি কিন্তু ক্ষতিকর হলো এখন, তাই না? এটা ক্ষতিকর হলো। ঢাকাতে একসময় পানি ঢুকতো, বন্যার পানি ঢুকতো, 88-এর বন্যার পরে যখন বেড়িবাঁধ দিল, আমরা বেড়িবাঁধকে খুব অ্যাপ্রিসিয়েট করলাম। কিন্তু এই বেড়িবাঁধ করে ঢাকাকে আমি যখন পুরো ড্রাই করলাম, এখন 25 বছর পরে ঢাকায় মানুষ বসবাস করতে পারতেছে না, শরীর জলে, গরমে, কারণ সব ওয়াটার বডি ভরাট করে হাউজিং করা হয়েছে সব। এখন আর পানি নাই কোথাও, পুকুর নাই কোথাও, আগুন লাগলে মানুষজন মানে কি বলে ফ্রাই হয়ে যাচ্ছে। তো সুতরাং আমার প্ল্যানিং গুলো বড় একটা সিভিল স্ট্রাকচার ক্যান নট বি এ সিম্বল অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের সিম্বল হওয়া উচিত, যেটা প্রধানমন্ত্রীও বলেন, আমরাও বলি, সেটা হচ্ছে যে আপনি আপনার এনভায়রনমেন্টকে মাথায় রেখে ডেভেলপমেন্ট করছেন। কারণ আপনি তো পানির সাথে পারবেন না, পারছি না এখন। খেয়াল করে দেখেন, সিলেটে যদি এই যে বন্যা 22-এ হলো, এখন হচ্ছে, এরকম যদি 2-3 বছর পর পর বড় বন্যা হয়, সিলেটের ইতিহাস চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। ইতিহাস কিরকম? সিলেটের ইনভেস্টমেন্ট ঘুরে যাবে, সিলেটের নগরে মানুষ বসবাস অযোগ্য হয়েছে, বলে এখানে থাকবো না, এখানে অফিস করবো না, এখান থেকে দূরে সরে যাবে। আপনি আপনার পুরো হিস্ট্রি নতুন করে চেঞ্জ করতেছে কে? পানি। ওয়াটার ইজ শেপিং ইউ আলটিমেটলি। আপনি ওয়াটারকে বাধা দিচ্ছেন, সে আপনার ইতিহাস চেঞ্জ করে দিচ্ছে, আপনার হাউজিং চেঞ্জ করে দিচ্ছে, আপনার সেটেলমেন্ট চেঞ্জ করে দিচ্ছে, আপনার ইনভেস্টমেন্ট চেঞ্জ করে দিচ্ছে। সুতরাং আপনি কার সাথে যুদ্ধ করবেন? পানির সাথে, প্রকৃতির সাথে? প্রকৃতির সাথে যুদ্ধ করাটা কিন্তু কঠিন। এই জন্য আমরা বলি সারা পৃথিবীতে
প্রকৃতি স্পেশালি ওয়াটার হচ্ছে আপনার হিস্ট্রি চেঞ্জ করে দেয়, আপনার ডেস্টিনেশন চেঞ্জ করে দেয়। সুতরাং এখন ডিজাইন যেগুলো করা উচিত কিংবা করা উচিত হওয়া উচিত ছিল যেরকম, সেটা হচ্ছে যে ওয়াটারকে ওয়াটার রাস্তা, আমরা তো বাঙালি যেটা আমরা বলি বঙ্গবন্ধু বলছে পানির দেশের মানুষ, তো আমার ডিজাইনে কি পানি আছে কিংবা ওয়াটার মডেলিং করেছি আমরা? এটা খুব গুরুত্বপূর্ণ। যখন ইটনা মিঠামইনের রাস্তাটা করে প্রচুর উৎসাহ উল্লাস প্রকাশ করা হয়েছিল, তখন আমরা বলেছিলাম যে এটার তো ওয়াটার মডেলিং হয়নি, এটা একটি বড় ডিস্ট্রাকশনের কারণ হয়েছে। এবং অন্যান্য যে বড় বড় রাস্তাগুলো করা হচ্ছে, পানি কোথা থেকে দিক দিয়ে যাবে? কিছুদিন পর পুরো ইনভেস্টমেন্টটাই হুমকির মুখে পড়বে। ইনভেস্টমেন্ট তো জনগণের ইনভেস্টমেন্ট, তাই না? সুতরাং এখানকার শুধু যে এই হাওর অঞ্চল, কিশোরগঞ্জ আর নেত্রকোনা এই অঞ্চলটাই যে শুধুমাত্র এটা এফেক্টেড হবে তা তো না, এফেক্টেড তো এখন পুরো রিজন হচ্ছে, তাই না? সুতরাং এই জন্যই আমরা বলি যে, এবং আপনি এই প্র্যাকটিসটা দেখবেন, এই উন্নয়নের প্র্যাকটিসের ক্ষেত্রে দেখবেন যে বাংলাদেশে যতগুলো ব্রিজ হচ্ছে নদীর উপরে, আপনাদের এখানে যে ব্রিজটা আছে, আপনি দেখবেন নদীর অংশে গিয়ে ব্রিজটা ছোট করে ফেলা হচ্ছে, স্যান্ডউইচের মতো ভরাট করে শুধু মেইন কোর্সের উপর একটা ব্রিজ করা হচ্ছে। এটা ইঞ্জিনিয়াররা খুব ক্রেডিট দেখা যায়, আমরা খুব কম পয়সায় ব্রিজ করলাম। ইঞ্জিনিয়ারদের মাথায় হচ্ছে যে আমি কস্ট মিনিমাইজ করলাম, কিন্তু এই কস্ট মিনিমাইজ করতে গিয়ে আমি যে ওয়াটার ফ্লোটাকে শেষ করে দিচ্ছি, এইটার তো লং টার্ম ইফেক্ট এই কস্টের 50 গুণ দিয়েও কিন্তু আর ফিল আপ করা যাবে না। তো সেই জায়গা থেকে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করছি যে সরকারের এখন যারা প্রকৌশলী আছেন তারা তাদের চিন্তায় প্ল্যানিং এ ওয়াটার সেন্ট্রিক করতে পেরেছেন কিনা, সেজন্য আমরা ওয়ার্কশপ করছি, তাদের সাথে ডায়ালগ করছি আমরা যে এগুলো তাদের করতে হবে। এগুলো যদি আমরা না করি তাহলে, কারণ আমরা তো এটা একটা সমস্যাও আছে, কারণ আমরা ইঞ্জিনিয়ারিং যে ডিজাইন গুলো আমরা পড়ি, স্পেশালি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন গুলো, এগুলো তো ওয়েস্টার্ন ন্যারেটিভ থেকে পাওয়া। তো ওয়েস্টার্ন ন্যারেটিভের মধ্যে তারা তো আমাদের মতো ডেল্টাতে বসবাস করে নাই, এবং তাদের নলেজটা ডেল্টা থেকে তৈরি হওয়া না। তো স্বাভাবিকভাবে তাদের যেই সিভিল স্ট্রাকচার গুলো কিংবা ওয়াটার ম্যানেজমেন্ট তারা যেভাবে দেখবেন, আমরা তো এভাবে দেখি না। আমাদের তো পানি লাগে, পানি ছাড়া তো আমরা বসবাস করতে পারবো না, ফসলের মাঠ ঠিক থাকবে না। আমাদের পানিটা একটা অর্থনীতির অনেক বড় একটা উৎস, অর্থনীতি এবং আমাদের জীবনেরও বড় উৎস। আপনি দেখবেন যে আমাদের দেশের মানুষের নাম বন্যা রাখে, হ্যাঁ তাই না? এটা যদি ব্লেসিংস না, এটা তো ডিজাস্টার না। বাইরের দেশে ফ্লাডকে ডিজাস্টার চিন্তা করে, বৃষ্টিকে বলে যে তুমি আর আইসো না, গো অ্যাওয়ে, হ্যাঁ আর কাম অ্যানাদার ডে। আর আমরা বলি আয় বৃষ্টি ছেপে ধান থেকে নেপে, কারণ বৃষ্টি ছাড়া তো আমার ফসল হবে না। আর এই বৃষ্টির সাথে মাছ জড়িত, কারণ প্রথম বৈশাখের আগে যে বৃষ্টিটা হয়, সেটা হলেই কিন্তু বিলের মাছগুলো পোনা দেওয়া শুরু, তাই না? তো মাছের জন্য, আমাদের জন্য তো আমার বৃষ্টি ইজ ক্রুশাল। বানের পানি আমার দরকার, বানের পানি না হলে তো আমার এখানে পরিষ্কার হবে না সকল কিছু। এই জন্য আমরা আমাদের ছেলে না বন্যা রাখি, প্লাবন রাখি, আকাশ রাখি, বাচ্চার নাম মেঘ রাখি। খেয়াল করে দেখেন, এটা আমার কালচারের অংশ, কতটা ইনার এবং কতটা বিউটিফুল, মানে ব্লেসিং এর জায়গা থেকে আমরা দেখি এই হাইড্রোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা। সেটা কিন্তু এই আমাদের এগুলো দেখলে বোঝা যায়। এর সাথে আপনি চিন্তা করেন, আমরা মাছে ভাতে বাঙালি, আপনার প্রিয় ফুল, আমাদের জাতীয় ফুল শাপলা, যেটা হচ্ছে বন্যার সাথে সম্পৃক্ত। মানে যে শাপলা কোথায় হয়? বিলে, তাই না? ওয়েটল্যান্ডের সাথে সম্পৃক্ত। ইলিশ নদীর মাছ, তারপরে ধান যেটা হচ্ছে পানির সাথে সরাসরি সম্পৃক্ত। তো আমাদের সকল কিছু চিন্তা ভাবনা, আমাদের সকল কিছু কিন্তু ওয়াটার সেন্ট্রিক। সুতরাং কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং ডিজাইন ওয়াটার সেন্ট্রিক। মোহাম্মদ ইজাজ, আমি আপনাকে এইদিকে একটু ইন্টারফেয়ার করব যে আপনার কথাতে বারবার ইঞ্জিনিয়ারিং প্রবলেমটাই কিন্তু উঠে আসছে। এই ছাড়া এখন যে সমস্যাটা হয়ে গিয়েছে, এইটা কিভাবে সমাধানের দিকে যাওয়া যায়? যে পানিটা এখন আসছে, এটা আমরা কিভাবে কাজে লাগাইতে পারি, যেটা আমাদের মানে কষ্ট দিচ্ছে, কষ্টের কারণ হয়ে যাচ্ছে, এইটা সুফল কিভাবে আনা যায়? এইরকম কোন ধরনের প্ল্যানিং আপনারা একটা করেছেন কি? একটা হচ্ছে দুটো জিনিস। আমি যখন উন্নয়ন প্রকল্প আপনারা করবেন, আগে এটা একটু ডিল করা দরকার, সেজন্য আমি সেখানে যারা হচ্ছে কিশোরগঞ্জ এবং হাওর অঞ্চলের রাজনীতি করেন, থেকে রাজনীতি করছেন, তারা একটা কথা সবসময় বলে যে আমাদের কি ইচ্ছা করে না একটা শপিং সেন্টারে হতে, আমাদের কি ইচ্ছা করে না আমি বাসে করে আমার বাসা থেকে যেতে। সুতরাং এই এই ওনারা যখন এই কথাগুলো বলেন, কারণ এইভাবে তো উনি ওনার স্থানীয় লোকজনদেরকে স্বপ্ন দেখান। মডার্নিস্ট পলিটিক্সে আপনি একটা জিনিস মনে রাখবেন যে মডার্নিস্ট পলিটিক্সের পলিটিক্যাল কমিটমেন্ট গুলো হচ্ছে আপনি কিভাবে ল্যান্ড জোনিং করবেন, মানে কিভাবে পানিকে সরিয়ে দিবেন। পানিকে সরিয়ে দিয়ে আপনি যখন ল্যান্ড জোনিং করতে পারবেন, কমিটমেন্ট দিতে পারবেন, তখনই তাকে স্বপ্ন দেখাইতে পারবেন। কিন্তু এই স্বপ্ন তো অবাস্তব স্বপ্ন,
এখানকার রাজনীতিবিদরাই গর্ব করে তাদের বইতে লেখেন কিংবা লিখেছেন, বলেন যে আমি লুঙ্গি পরে নৌকায় করে এখান থেকে গিয়ে বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছি। ওইটা যদি প্রাইডের জায়গা থেকে থাকে তাহলে এখন কেন আপনি এটা ভরাট করে এখানের মধ্যে রাস্তা করতে চান, তাই না? এটার বিউটি এবং এটার ইকোলজিটাই এরকম। এবং প্রধানমন্ত্রী বলছে যে ঠিক আছে তাহলে আমরা ফ্লাইওভার করে দিই। দ্যাট ওয়াজ এ ভেরি গুড প্রপোজিশন ফ্রম দ্য প্রাইম মিনিস্টার আমরা মনে করি। কিন্তু স্থানীয়ভাবে যারা মন্ত্রী এবং বিশেষ করে এমপি যারা আছেন তারা যখন কথা বলেন তখন তারা এর বাইরে চিন্তা করতে পারেন যে এখানে ক্যান্টনমেন্ট হতে হবে, এখানে হাসপাতাল হবে এবং ভরাট করে এই জায়গার মধ্যে সিভিল স্ট্রাকচার হবে। সিভিল স্ট্রাকচার ভরাট করে না করে আমরা এখানে বেশি স্পিড বোট দিয়ে দিতে পারি, আমরা কমিউনিকেশনটা আরো আমরা বেটার করতে পারি বর্ষার সময়, এবং এটা তো করাই যেতে পারে। কিন্তু সেটা নিয়ে কিন্তু প্রায়োরিটি অনেক কম, কারণ ওখানে টাকা কম, ইনভেস্টমেন্ট অনেক কম লাগে। আপনারা জানেন যে এখন প্রকল্পগুলোর ইনভেস্টমেন্ট একটা বড় ম্যাটার করে, একটা বড় বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যে গত 2022-এর যে লার্নিং থেকে আমরা দেখেছি যে যেই পকেটগুলো দিয়ে পানির দ্রুত সরানোর ব্যবস্থা করা দরকার ছিল সেটা তখন ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু তারপর এটা আবার ভরাট করা হয়েছে। সেখানে ভরাট না করে সেগুলো কালভার্ট করার দরকার ছিল, বড় বড় কালভার্ট করার দরকার ছিল, এবং কিছু কিছু রাস্তা যেগুলো আসলে সমস্যা মনে হচ্ছে সেগুলো আমরা মনে করি ভেঙে দেওয়া দরকার। এবং আমরা মনে করি 2022-এর আপনার সরি একটু ইন্টারফেয়ার করে, আপনার এরকম কোনো রাস্তা চিহ্নিত করেছেন কিনা কিংবা চিহ্নিত করা আপনাদের আছে কিনা যে এই রাস্তাগুলোর জন্য পানির প্রবলেমটা হচ্ছে, যেটা এর আগে ভেঙে দেওয়া হয়েছিল? এটা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, এলজিআরডি এবং হচ্ছে এলজিইডি, হ্যাঁ, এবং পানি উন্নয়ন বোর্ড মিলে গত 2022-এ তারা এটা আইডেন্টিফাই করেছে, পরে এগুলো কেটেও দিয়েছে দ্রুত পানি নামানোর জন্য, এবং তার পরবর্তীতে প্রজেক্ট হয়েছে এটাকে আবার ঠিকঠাক করার জন্য। তো সুতরাং এই হটস্পট গুলো আইডেন্টিফাইড, এরকম না যে আইডেন্টিফাইড না, কিন্তু আবার এটাকে ভরাট করে সুন্দর করা হয়েছে, একই রিপিটেশনের কাজটা হয়েছে। সুতরাং এই চিন্তাটা করা হয় না যে যদি 2022-এর রিপিটেশনটা আবার হয় তাহলে আবার কাটবো নাকি। সুতরাং আমরা যেটা মনে করি এখন এই মুহূর্তে 2022-এর এক্সপেরিয়েন্স এবং এবারের যে এক্সপেরিয়েন্স আছে, দুটো এক্সপেরিয়েন্স ধরে একটা ওয়াটার মডেলিং করতে হবে। বাংলাদেশে এক্সপার্টের অভাব নাই, ওয়াটার মডেলিং করে এই পুরো ডিসচার্জ যে পানিটা যাবে সে কোন কোন পয়েন্টে এই যে গেট গুলো আছে সেখানে কোথায় কোথায় ড্রেজিং দরকার, কোথায় কোথায় মেনটেনেন্স ড্রেজিং দরকার। সুরমা ড্রেজিং এর কথা আজকে 2-4 বছর ধরে বলা হচ্ছে, কিন্তু সুরমা ঠিক মতো ড্রেজিং হয়। আমি এইদিকেই আসতাম, এইদিকে প্রশ্নটা নিয়ে আসতাম যে সুরমা নদীর যদি প্রপার ড্রেজিং হইতো তাহলে কি বন্যার পানিটা কি এত স্প্লিট করতে পারতো? অনেক কমতো, এই ডিজাস্টারটা অনেক কমতো। সুরমা কুশিয়ারা দুটোই এটা ড্রেজিং এর কথা বারবার বলা হচ্ছিল, কিন্তু এই ড্রেজিং গুলো হয় নাই ঠিক মতো, এবং এটার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো ট্রান্সপারেন্সি নাই। আজকেও পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি টুকের বাজারে গিয়ে বলতেছে যে আমরা ড্রেজিং এর কাজ শুরু করব। এই শুরু করব কথাটা কিন্তু আমরা 3 বছর ধরে শুনতেছি। হ্যাঁ, 2022-এ শুনেছি, 23 শেষ হলো, 24-এও শুনছি, কিন্তু বন্যাটা তো একটা হয়ে গেল। সুতরাং আমরা মনে করি কমিটমেন্টের আর নো মোর কমিটমেন্টস, উই ওয়ান্ট অ্যাকশন। অ্যাকশনে চলে যাওয়া উচিত, এবং কতটুকু ড্রেজিং হয়েছে এগুলো সিরিয়াসলি এগুলো পাবলিক ডেটা করা উচিত। এবং এখন তো খুব তাড়াতাড়ি রিমোট সেন্সিং করে ঘরে বসেই বের করা যায় যে কতটুকু কাজ করা লাগবে, কাজ করা লাগবে। এটার জন্য তো আসলে এগুলো রকেট সায়েন্স না। জনাব এজাজ, আপনার কাছে আমার আরো কিছু প্রশ্ন আছে নদী নিয়ে। আমার কাছে মনে হয় যে আমরা নদীমাতৃক দেশ বাংলাদেশ, এটা ছোটবেলা থেকে আমরা শুনে বড় হয়েছি। আপনি যেহেতু নদী নিয়ে গবেষণা করেন, আপনার কাছ থেকে নদীর গল্পগুলো শুনতে চাই, আমাদের দেশের নদীগুলো কেমন আছে। আপনি যেহেতু সব জায়গায় যান, নদীগুলো সব আপডেট আপনার কাছে আছে, আমরা আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি কোন নদীর কি অবস্থা। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে এই 2 ধরনের নদী আছে, কিছু বড় নদী যেগুলোকে আমরা মহানদী বলি, পদ্মা, মেঘনা, যমুনা। স্বাধীনতার যেই ঘোষণা, তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। সুতরাং এগুলো হচ্ছে মহানদী, এগুলো ট্রান্সবাউন্ডারি রিভার। পদ্মা যেরকম সেই তিব্বত থেকে হয়ে উত্তরখণ্ড, মানে যেটাকে যমুনা আমরা গঙ্গা বলি আর কি, উত্তরখণ্ড হয়ে তারপরে আসাম, পশ্চিমবঙ্গ হয়ে আমাদের বাংলাদেশে ঢুকে এটা পরবর্তীতে পদ্মা হয়েছে, তারপর এটা মেঘনা হয়েছে, তারপরে এটা বঙ্গোপসাগর হয়েছে। ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার। আরেকটি হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র হচ্ছে আপনারা জানেন এটাও তিব্বত থেকে এসছে, এটা আসাম, সিকিম, আসাম হয়ে ঢুকে এটা আমাদের এখানে যমুনা হয়ে ঢুকেছে আর কি। মেঘনার কথা তো আমরা আলাপ করলামই। বাংলাদেশে যত পানি আসে
যত পানি বাংলাদেশে আমরা দেখি নদীর পানি এবং তার 60% পানি ব্রহ্মপুত্র দিয়ে আসে। তো সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর গঙ্গার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের পুরো বরেন্দ্র অঞ্চল, আমাদের পুরো রাজশাহী, আমাদের সুন্দরবন থেকে শুরু করে খুলনা, সুন্দরবন, বরিশাল পর্যন্ত এই পুরো এলাকার যে ইকোলজি এবং এটার যে ডেল্টা ফরমেশন, এটা আসলে গঙ্গার পানির উপর ডিপেন্ডেন্ট ছিল, এখনো আছে। এবং আপনার আগে ডেল্টা বা বেঙ্গল ডেল্টা যেটা আমরা বদ্বীপ গঠনের কথা যেটা আমরা বলি, সেটা চাঁদপুর পর্যন্ত দ্বীপ গঠন। ফারাক্কা বাদ দেওয়ার কারণে সেটা এখন গড়াই নদী পার হয়ে শুধুমাত্র সুন্দরবনের কিছু অংশ আর ভারতের সুন্দরবনের কিছু অংশ দিয়ে সেটেলমেন্ট আসে। যে কারণে বরিশাল, খুলনা অঞ্চলে যে স্যালাইনিটির যে ক্রাইসিস আপনারা শুনেছেন, এই সমুদ্রের স্যালাইন ওয়াটার ভিতরে ঢুকে গিয়েছে, এটা একটি বড় কারণ হচ্ছে যে ফারাক্কার কারণে আমরা যে প্রবাহটা কম পাই, নদীর প্রবাহ যদি বেশি থাকতো তাহলে স্যালাইনিটিটা বেশি ভিতরে ঢুকতো না। সুতরাং ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু স্যালাইনিটি প্রবলেমটা না, রাদার দেন ফারাক্কা বাঁধের কারণে আমাদের এখানকার বড় ক্রাইসিস আছে। দ্বিতীয় যে ক্রাইসিস, আমাদের 16 কোটি মানুষ, 16 কোটি মানুষের 4 কোটি মানুষ বসবাস করে তিস্তা অববাহিকায়। প্রধানমন্ত্রী যাচ্ছেন মোদির সাথে সামনে আবার দেখা করার জন্য, তিস্তা নিয়ে কথা বলার জন্য। তিস্তার পানি যদি না পাই, আমরা পাচ্ছি না, ও সেই কারণে 4 কোটি লোকজন এক ধরনের পভার্টির সীমানার নিচে উপরে একটা স্ট্রাগলের মধ্যে গত 50 বছর ধরে আছে। সুতরাং তিস্তার একটা সুরাহা না হলে এই অঞ্চলে মানুষের, কারণ আমাদের দেশের প্রচুর অনেক একটা বড় অংশের খাদ্যের যোগান, যেটাকে আমরা বলি ধান উৎপাদন, শস্য উৎপাদন, কাঁচামরিচ উৎপাদন এবং হচ্ছে যে মিষ্টি কুমড়া এবং অন্য জিনিস উৎপাদন কিন্তু তিস্তা অববাহিকায় হয়ে থাকে। তো সেটি একটি মারাত্মক হুমকির মধ্যে আছে এবং তিস্তার ভাঙন ওই জন্য বেশি হয়। তো এটা একটা, সুতরাং আমাদের দেশে যত পানি আমরা নদী থেকে পাই তার 60% পানি আমরা পাই হচ্ছে আন্তঃসীমান্ত নদী থেকে, এবং সেই 60% পানি পাই আমরা শুধুমাত্র ব্রহ্মপুত্র থেকে, আর বাকিগুলো আমরা অন্য অন্য নদী অববাহিকা থেকে পাই। কিন্তু আমরা সেটা অনেক কমে গিয়েছে গত 50 বছরে। যদি আমরা ওয়াটার ডেটা গুলো দেখি তাহলে আমরা দেখবো যে আমাদের পানির শেয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ হচ্ছে যে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ডাইভার্সন প্রজেক্ট আছে, ওয়াটার ডাইভার্সন প্রজেক্ট। তারা তাদের এগ্রিকালচার গুলোকে ঠিক রাখার জন্য, কারণ তাদের তো অনেক ড্রাই ল্যান্ড আছে, এগুলোকে তারা তাদের একটা ছোট মানে স্থানীয় পলিটিক্স এবং জাতীয় পলিটিক্স একটা বড় ইস্যু হচ্ছে কৃষকদেরকে পানির সরবরাহ করা। তারা এই পানিগুলো সরিয়ে এইখানে কৃষিকাজে ব্যবহার করছেন, এবং এটা করতে গিয়েও নদীগুলোই মরে যাচ্ছে উপর থেকে। যদি নদীগুলো মরে যায়, কলকাতা পোর্টকে বাঁচানোর জন্য আমরা গঙ্গাকে ছেড়ে দিলাম। তো সুতরাং তাদের স্বার্থগুলোকে শুধুমাত্র যখন দেখা হয়, নদীর স্বার্থ যখন থাকে, আমি বাংলাদেশের স্বার্থ বাদই দিলাম, আপনারা নদীটাকে টিকিয়ে রাখবেন। নদী টিকে থাকলে তো সেও টিকে থাকবে, আমিও টিকে থাকবো, সবাই টিকে থাকবে। সুতরাং নদীটাকেও যদি আমরা টিকিয়ে না রাখতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা বড় হুমকি এবং ক্রাইসিস আছে। কারণ বাংলাদেশের মানুষ তো এই নদীর পানির কারণেই বেঁচে থাকবে। অলরেডি ফারাক্কার পাশ দিয়ে থেকে শুরু করে আমাদের এখানকার পুরো রাজশাহী অঞ্চলটা কিন্তু এখন এক ধরনের মরুকরণ শুরু হয়ে গেছে, আপনারা জানেন। তো এটা একটা আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রে বাংলাদেশে এটা একটা বড় পিকচার আমরা দেখেছি। এছাড়া বর্ষা মৌসুমে বাংলাদেশের এই নদীগুলোর মধ্যে প্রায় 200-250 নদীতে আসলে প্রবাহ ঠিক আছে। বাংলাদেশের লিস্টেড এখনো প্রায় 1200-1100 নদী আছে। এটা বর্ষায় কিছু বৃষ্টি পানি জমে, কিছু কিছু প্রবাহ থাকে। আর শীত মৌসুমে 200-এরও কম নদীতে পানি প্রবাহ থাকে। দ্যাট মিনস 1000 নদী কিংবা 1200 নদী যদি ধরি, 1000 নদী কিন্তু 500 থেকে 1000 নদী কিন্তু শীতের মৌসুমে ড্রাই সিজনে নাই হয়ে যায়। একটা বড় কারণ হচ্ছে যে সবসময় প্রবাহর আন্তঃসীমান্ত নদীর প্রবাহ একটা সমস্যা। দ্বিতীয় হচ্ছে যে এই বড় নদী এবং ছোট নদীর মাঝখানে যেই মোহনাগুলো আছে এবং সংযুক্ত জায়গাগুলো আছে, এখানে আমরা রাস্তা করে ফেলেছি, অনেক ব্রিজ করেছি, কিংবা মেইনটেনেন্স রেজিং নাই। তো এই জন্য এই ওয়াটার কমিউনিকেশন গুলো কমে গিয়েছে। তো কমিউনিকেশন কমে যাওয়ার কারণে পানি আর এখানে প্রবাহ ঠিক মতো নাই। এটি একটি বড় কারণ আমরা দেখি। দ্বিতীয় 3 নাম্বার যে সিচুয়েশন গুলো আছে সেটা হচ্ছে আপনার বাংলাদেশে যেটা বলা যায় একটা মহানদী আছে, কিছু কিছু বড় নদী আছে, আর কিছু নদী হচ্ছে আরবান রিভার্স, যেমন বুড়িগঙ্গা, হ্যাঁ শহরের নদী, হ্যাঁ, কিংবা যে নদীগুলো শহরকে বানিয়েছে, আপনারা যদি উল্টো ভাবে বলেন আর কি, হ্যাঁ, এই জন্য আমরা এটা বলি আরবান রিভার্স। আরবান রিভার্স গুলোর সিচুয়েশন গুলো হচ্ছে নদীর পাড়ে অনেক লাইফ আছে কিন্তু নদীর কোনো লাইফ নাই। সেটা কিরকম? সে শুধু কমিউনিকেশন সার্ভিসটাই দিচ্ছে, বাট যাদের জন্য এই কমিউনিকেশন সার্ভিসটা মানে যে তৈরি করলো, যে আমরা বলি না বুড়িগঙ্গা ইজ লাইক এ ডটার অফ ঢাকা,
হ্যাঁ, কিন্তু আপনি কি আপনার কন্যা সন্তানকে বিষ দিয়ে মারতে পারবেন? মাকে অনেকে ছেড়ে দেয় কিন্তু নিজের কন্যাকে ছাড়তে পারে না, তাই না? এখনকার মানে কসমোপলিটন লাইফে অনেকে মা থেকে দূরে থাকে, হ্যাঁ, মাদার্স ডে তে মনে করে, কিন্তু নিজের মেয়েটাকে তো সে কাছে রাখে। এই জন্য আমি বলি যে বুড়িগঙ্গা ইজ এ ডটার অফ ঢাকা সিটি, ঢাকা। কিন্তু এই ডটারকে আমরা প্রতিদিন 250টা সুয়ারেজ লাইন দিয়ে কিন্তু হত্যা করছি, এভরি সিঙ্গেল মোমেন্ট। সেরকম সারা বাংলাদেশে আমরা একটা পলিউশন ম্যাপিং করেছি। সেখানে আমরা 56টা নদী পেয়েছি যেগুলো ডিওইর যে স্ট্যান্ডার্ড আছে পলিউশনের, সে স্ট্যান্ডার্ডের ধারে কাছেও নাই, এত পলিউটেড। এবং সেখানের মধ্যে কি ধরনের পলিউশন আছে, সেখানে আপনার পলিথিন পলিউশন আমরা পেয়েছি, সিঙ্গেল ইউজ প্লাস্টিক পেয়েছি, সেখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট পেয়েছি, মিউনিসিপ্যালিটি ওয়েস্ট সব জায়গায় পেয়েছি আমরা। কারণ বাংলাদেশের কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ কারো ময়লা ফেলার জায়গা নেই, জানেন নাকি? হ্যাঁ, এটা খুবই দুঃখজনক, দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, আমরা এত উন্নয়ন হয়েছি, আমরা তাদেরকে 2 বিঘা জায়গা দিতে পারলাম না রাষ্ট্র থেকে। এটা খুবই, এই যে তখন তারা কি করে, তারা এই ময়লাটা নদীতে নিয়ে ফেলে, স্থানীয় নদীতে ফেলে। এই জন্য প্রত্যেক শহর এবং নগরের পাশের যে নদী সেগুলো হচ্ছে দূষিত। আমরা 56টি দূষিত নদী পেয়েছি বাংলাদেশে। সুতরাং 56 রিভার্স আপনি যদি ধরেন বাংলাদেশ ব্যাপী, সেখান থেকে পাহাড়ি নদীগুলো বাদ যায়নি দূষণের কবল থেকে। সুতরাং শহরের নদীগুলো দূষিত, শহর থেকে দূরের যে নদীগুলো আছে সেই নদীগুলোর নাব্যতা সংকট আছে, সেখানের মধ্যে ভাঙন আছে প্রচুর বড় নদীগুলোর পাশে, এবং নদীর সাথে সম্পৃক্ত যে ফ্লাড প্লেন যেখানে ফসল উৎপাদন করা হবে, সেসব অনেক জায়গায় আপনার নদী অনেক কন্ট্রিবিউট করছে। যেরকম আমাদের অনেকগুলো সেচ প্রকল্প আছে, অনেক নদীর পাড়ে 1 ফসলি 2 ফসলি জমি আছে, সেখানে একটি বড় ফুড প্রোডাকশন হয়। আমরা যে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, এটা একটা বড় অবদান কিন্তু এই নদীর পাশের ফ্লাড প্লেন। সুতরাং এই দুটো প্রোজ এন্ড কনস দুটি আছে। আমাদের এখন অস্তিত্ব, আমরা টিকে আছি এই বড় নদীগুলো, মাঝারো সাইজের নদীগুলো এবং নদীর পাড়ের ফ্লাড প্লেন, বিল, এগুলো এখনো আছে দেখে আমরা আমাদের খাদ্য উৎপাদন আমরা ঠিক মতো করতে পারছি। কিন্তু শহর এবং শহরের পাশের যারা আছেন সেখানে আমরা মৎস্য উৎপাদন করতে পারি না, কারণ শহরের নদীগুলোতে মাছ হয় না, আপনি জানেন। কারণ এটাতে আমরা পলিউশন করে ফেলছি, আমরা বিষ দিচ্ছি উন্নয়নের নাম দিয়ে। সুতরাং যেখানেই নদীগুলোর খারাপ অবস্থা, সেখানে প্রবলেম ইজ উন্নয়ন, ডেভেলপমেন্ট। ইন্ডিয়ার উন্নয়নের কারণে আমাদেরকে পানি দেয় না। আমাদের এখানেও আমরা বেশি উন্নয়নের কারণে নদীর পানি ঠিক মতো পাস করতে না পারার কারণে সিলেটে বন্যা করতেছি, এবং শহর অঞ্চলগুলোতে এত বেশি উন্নয়ন করছি আমরা যে বুঝে না বুঝে সবার আগে আমরা নদীটাকে শেষ করে দিচ্ছি ফ্যাক্টরিগুলোর ময়লা দিয়ে, মিউনিসিপ্যালিটির ময়লা দিয়ে, নিজের বাড়ির ময়লা দিয়ে। তো সুতরাং এই যে উন্নয়নের যে একটা কাঠামোগত যে চিন্তা, সেটার ক্ষেত্রে আমরা বলি যে আপনি যে জীবন, যুক্তি এবং জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসাটা করা দরকার যে এটা কি ডেভেলপমেন্ট হবে না প্রোগ্রেস হবে। আমি আপনার এই কথার সূত্রে মানে একটা বিষয় আসলাম, আপনি বরাবরই আমি দেখছি সিস্টেমকে বলছেন যে আসলে উন্নয়নের কারণে এই নদীগুলো নষ্ট হচ্ছে, কিন্তু আমি তো সিস্টেমের অংশ, আপনার আমার ইচ্ছা পূরণই তো সিস্টেম করতে চায়, সেটা করতে যেয়ে তো নদীটা নষ্ট হচ্ছে। সাধারণ মানুষ হিসেবে আমরা কতটুকু অ্যাওয়ার মানে নদী বাঁচাতে? আপনি কতটুকু রুট, যেহেতু মাঠ পর্যায়ে আপনি নদী নিয়ে কাজ করেন, আপনি সাধারণ মানুষের নদী নিয়ে আক্ষেপ দেখেছেন, আমিও বিভিন্ন গণমাধ্যমে আক্ষেপ দেখি যে অনেকে আক্ষেপ করে যে এদিকে বড় নদী ছিল, বড়ই ছিল, কিন্তু আমি আবার দেখেছি চিপসের প্যাকেটটা সে নদীতেই ফেলছে। এই ব্যাপারে আপনার মন্তব্যটা আমি জানতে চাচ্ছি। ডেফিনেটলি এটা তো একটা সমস্যা। এই যে আমরা যে পলিউশন ম্যাপিং করলাম, সেখানের মধ্যে পাহাড়ে তো গিয়ে রাষ্ট্রযন্ত্র কিংবা ফ্যাক্টরি নাই পাহাড়ে, পাহাড়ের নদীগুলো দূষণ করছি আমরা, আমাদের টুরিস্টরা। আমি এই জায়গাতেই বলছি যে আসলে সুতরাং এটা যে শুধুমাত্র কিছু প্রতিষ্ঠান এককভাবে দায়ী, নট নেসেসারি, আমরা সবাই মিলে এটাকে শেষ করছি। সুতরাং এটা আমরা আসলে করতে পারি না। আমরা বাইরের দেশে যে টুরিস্ট স্পট গুলোতে যদি যাই, সেখানে তো আমরা নোংরা করি না, তাই না? সুতরাং আমার মনে হয় এটাও একটা বড় কাজ, যে এক হচ্ছে যে রাষ্ট্র এটা যেভাবে দায়িত্ব নিবে, একইভাবে আমাদেরও আমাদের জায়গা থেকে সচেতনতা দরকার। কিন্তু সচেতনতাটা হচ্ছে রাষ্ট্র যখন নিজেই করে, তখন আমরা আর উৎসাহ বেশি পাই। এটা একটা বড় বিষয়, কারণ এটা কে ঠিক করবে? এই ধরনের একটা কথা আসে না। আপনি নর্মাল চিন্তা করেন যে বুড়িগঙ্গার এই পাশে এই সদরঘাট থেকে শুরু করে এই যে একদম বাকলেন বাঁধ ধরে এই কামরাঙ্গি চর পর্যন্ত, এখানে 200-টির উপরে সুয়ারেজ লাইন আছে, এবং এই সামনেই পাগলা। জি,
সুতরাং এই সুয়ারেজ লাইন গুলো কি পাগলা আইন আনা যায় না? আমার তো মনে 100 কোটি টাকা খরচ হবে। একটা ছোট্ট পলিটিক্যাল সিদ্ধান্তের বিষয় যে আমি এই সুয়ারেজ লাইন গুলো, রাস্তা যেহেতু আমাদের সুয়ারেজ লাইন কানেকশন আছেই, আচ্ছা আমি ঘুরিয়ে এখানে দিয়ে দিই, নদীটাকে আমি দূষণ না করি। কিন্তু এটা আমি করবো না কেন? কারণ হচ্ছে যে এখানে যারা পিডি আছে, এই 50 কোটি 100 কোটি টাকার কাজ করতে তাদের আগ্রহ নেই, তারা 1000 কোটি টাকার কাজ করতে মেগা প্রজেক্ট। এই কালচারটাও তো আমাদের সিভিল সার্ভেন্টদের মধ্যে আছে। সুতরাং আমরা মনে করি এই একা প্রধানমন্ত্রীর পক্ষে এগুলো উনি আর কত করবেন, কিংবা আমরা যারা চেষ্টা কথা বলছি আমরা কত করব। সুতরাং এই মাইন্ডসেট গুলো এবং এই কমিউনিকেশন গুলো মিডিয়াতে যারা আছেন, আমরা সাধারণ লোকজন যারা আছি, ফেসবুক ইজ বিকামিং এ ভেরি, কি বলে, হ্যাঁ মানে ভেরি ইফেক্টিভ টুলস। তো সেসব জায়গায় যদি এই ক্যাম্পেইন গুলো করা যায় তাহলে আমার মনে হয় আস্তে 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 এটা একটা বড় কাজ। আমি যখন দেশের বাইরে যাই তখন কিন্তু আমি দেখি যে শহরকে যে গড়ে তোলে যে নদীটা, এই নদী শহরকে তোলার পাশাপাশি ট্রান্সপোর্টেশন খুব ভালো ইউজ হয়। আমার কাছে মনে হয় যে আমরা আমাদের নদী অ্যাজ এ ট্রান্সপোর্টেশন হিসাবে ইউজ করতে পারছি না। এই ব্যাপারে আপনার কি অবজারভেশন, যে নদীটাকে যদি আমি ট্রান্সপোর্টেশন হিসাবে ইউজ করতে পারি ছোটখাটো জায়গায়, ধরেন যে আমি কেরানীগঞ্জ থেকে যদি আমি বলি যে আমি এই গাবতলী যাব, আমি তো নদীতেই চলে যেতে পারি খুব ইজিলি, আমার জন্য সময় কম লাগে, রাস্তায় এত জ্যাম হয় না। এই দিকগুলোতে আপনি মানে কোনো উদ্যোগ দেখছেন কিনা সরকার? সরকার বলে কিন্তু কোনো উদ্যোগ নাই, আমি মানে ফ্র্যাঙ্কলি বললাম। কারণ সার্কুলার ওয়াটারওয়ে আজ থেকে 10 বছর আগে শুরু হয়েছিল, এবং 10 বছর ধরে একটা কথা এই বর্তমান যে মন্ত্রী আছেন তিনিও বলছেন, বিআইডব্লিউটিও বলছে, আমরাও বলছি একই সুর। সেটা হচ্ছে 13টি ব্রিজ ভাঙতে হবে, 13টি ব্রিজ ভাঙলে আমরা বর্ষাতে এটা করতে পারবো। 13টি ব্রিজ ভেঙে নতুন করে করতে কি 13 বছর লাগে? বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের কথা তো সেম, আমি দেখছি আগ্রহও সেম, তারপরেও কেন হচ্ছে না? এটা তো একটা বড় প্রশ্ন। সুতরাং এটা যদি করা যেত, এবং এটা করার জন্য 13 বছর লাগে না, এটা তো 1 বছরই করা যায় প্রম্পট ডিসিশনের মতো, এবং এটা করা উচিত। আপনি অবাক হবেন, পৃথিবীতে সবচেয়ে বড় নৌবন্দর, আভ্যন্তরীণ নৌবন্দর হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছে সদরঘাট, জানেন নাকি? না, এটা আমার জানা ছিল না। 60,000 প্যাসেঞ্জার ওঠানামা হয় প্রতিদিন। অনেক বড় একটা ইকোনমি কিন্তু আছে আমাদের, এবং এটা পটেনশিয়ালিটি আরো অনেক বেশি। আমি বুড়িগঙ্গা সার্ভে করে, আমি বুড়িগঙ্গাতে শুধু যে কোষা নৌকা তো চিনি, দিয়ে পারাপার হয়, বুড়িগঙ্গায় আমি 5,000 কোষা নৌকা পেয়েছি, যে এভরিডে খালি পারাপারের জন্য ব্যবহার করে। দ্যাট মিনস দুপারের কেরানীগঞ্জ আর হচ্ছে সদরঘাট, এই পুরান ঢাকার যে কমিউনিকেশনের যে ইকোনমি, কত বড় আপনি চিন্তা করতে পারেন। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই, ভালো লাগবে। আপনি যদি কখনো সন্দ্বীপ যেয়ে থাকেন, হ্যাঁ, সন্দ্বীপের যেই সন্দ্বীপের মেঘনা ঘাট থেকে সন্দ্বীপ পর্যন্ত যেই যাত্রী ওঠানামার যে জায়গা, সেখানে 30 থেকে 45,000 যাত্রী ডেইলি আসা যাওয়া, কিন্তু সেখানে একটা জেটিও নাই। আশ্চর্য বিষয়। এবং সেখানে মানুষজন যখন বোটে উঠে, কিভাবে উঠেন, মাজা পানি পর্যন্ত নেবে তারপর বোটে উঠতে হয়, ভালো জেটি নেই না থাকার কারণে। তো এই যে একটা সিন্ডিকেটকে ওখানে স্পিড বোট এবং বোটের যে বড় ব্যবসা, ডেইলি 40,000 যাত্রী ওঠানামা, আপনি বুঝেন কত বড় অর্থনীতি, অনেক বড়। হ্যাঁ, সেই অর্থনীতিতে তো উচিত ছিল সরকারের বিআইডব্লিউটি এবং বিআইডব্লিউটিসি জাহাজ সবসময় আসা যাওয়া করবে এখানে, কারণ দিস ইজ বিগ। আপনি যেটা বলেন যে কমিউনিকেশনের ইকোনমি ইজ দেয়ার অলরেডি, এবং সন্দ্বীপের লোকজন বলে যে আমাদের একটা টাকাও বাংলাদেশ গভর্নমেন্ট থেকে দেওয়া লাগে না, সব রেমিটেন্স সেখানে, তাদের এরকম কোনো ফ্যামিলি নাই যে এত বড় ইকোনমি। সুতরাং আমরা এগুলোকে যদি ইনক্লুড না করতে পারি, এই সার্ভিস গুলো যদি আমরা দিতে পারতাম, তাহলে তো এগুলো অনেক বড় হতো। এবং ঢাকার ভিতরে এই কমিউনিকেশন গুলো আমরা এবং এই লাইন আমি যেটা সবসময় বলি যে একই ভাষা তো মন্ত্রীও বলছেন, আমরাও বলছি, তারপরও তাহলে কেন হবে না? এদিকে একটা অনেক বড় ফাঁক রয়েছে। আমার আরেকটা কোশ্চেন আছে আপনার কাছে, যেহেতু আমি ঢাকার মানুষ, আপনিও ঢাকাতে বসবাস করেন, এই ঢাকার যে বুড়িগঙ্গার যে ফোর্স শোয়ারটা আছে, এই ফোর্স শোয়ার কি পরিমাণ দখলে আছে? আপনার কাছে কি কোনো ডাটা আছে ব্যাপারে আপনাদের কাছে, যে নদীগুলোর ফোর্স শোয়ারের কি অবস্থা এই ব্যাপারে? এটা হচ্ছে ফোরশোর মানে কি, এটা আমি সবার সুবিধার জন্য বলছি। ফোরশোর হচ্ছে পোর্ট অ্যাক্ট আছে আমাদের ব্রিটিশ পিরিয়ডে, যেটা হচ্ছে 1906, এবং পরবর্তীতে পোর্ট ল হয়েছে। তো দুইখানেই এটা পরিষ্কার বলা হচ্ছে যে বর্ষার সময় জোয়ারের পানি যতটুকু যাবে
ততটুকু হচ্ছে নদী। নদী এবং ভাটার সময় যতটুকু নামবে, এই যে জোয়ার এবং ভাটার যে বড় একটা জায়গার পার্থক্য, এই পুরো জায়গাটার নাম হচ্ছে ফোরশো। আর শীতের সময় যে পানিটা একদম ছোট আকারে যে নদীটা বসবে, এটা হচ্ছে নদীর বেস ফ্লো বলি আমরা, হ্যাঁ, কিংবা নদীর বেড আমরা বলি। সুতরাং নদীর তিনটা অংশ, একটা হচ্ছে নদীর পার। সুতরাং জোয়ার ভাটায় যে পানিটা আসা যাওয়া করে, এটা কিন্তু নদীর পার না, ফোরশো, এটা নদীর অংশ, নদীর ভিতরে। তাহলে আপনি যখন এখন এক জায়গায় বসলেন শীতকালে, ধরেন আপনি জানেন যে বর্ষা এখানে পানি আসে, আপনি বলতে পারবেন না আমি নদীর পাড়ে আছি, আপনি নদীর ভিতরেই আছেন, নদীর ভিতরে আপনি বর্ষার নদীর ভিতরে আছেন। সুতরাং ওটাকে বলে ফোরশো। বুড়িগঙ্গার ফোরশোর যদি আমরা বুঝতে চাই, তাহলে আমরা বুড়িগঙ্গার 243 বছরের যে ম্যাপ অ্যানালাইসিস আমরা করেছি, সেটা আমরা দেখেছি যে আগে তো কেরানীগঞ্জ এগুলো তো কিছু ছিল না। মানে এখানে স্বাধীনতার পর মানে 80-র দশকেও আপনি যদি সদরঘাটে দাঁড়াতেন, ওইদিকে ইছামতি নদী পর্যন্ত দেখা যেত, তাই না? কলাকোপা পর্যন্ত খালি ছিল, কিন্তু পুরো জায়গাটা খালি ছিল। কিছু কিছু জায়গায় ঘর বাড়ি ছিল, সামান্য সামান্য পিছনে, যেমন জিঞ্জিরায় ঘর বাড়ি ছিল, আরো কিছু জায়গায় ঘর বাড়ি ছিল, কারণ এগুলো পুরাতন প্রাসাদও আছে, আমরা দেখেছি। সুতরাং যেসব জায়গায় বন্যার পানি কিংবা বর্ষার পানি গিয়েছিল ততটুকুই নদী, কিন্তু যেহেতু এটা এখন ম্যাসিভ আরবানাইজেশন অলরেডি বুড়িগঙ্গার দুই পাড়ে হয়ে গিয়েছে, তাই বুড়িগঙ্গার পাড়ে আর কোনো ফোরশো নাই, এটা দখল পুরোটাই আমরা মনে করি। এখন যে ফোরশোটা আছে সেটা হচ্ছে তুরাগে, এবং বুড়িগঙ্গার ওই অংশে যেটা হচ্ছে কামরাঙ্গীরচরের পরে পশ্চিম সাইডের যে জায়গাগুলো আছে, এখানে একটি চ্যানেল আছে, আপনি দেখবেন যে কামরাঙ্গীরচর থেকে, মানে যেটাকে আমরা বলি চর ইউসুফ, বর্তমানে এটা চর কামরাঙ্গীর, মানে ঠোঁটামোড় চিনেন মনে হয়। ঠোঁটামোড়ে যদি দাঁড়ান আপনি দক্ষিণ পশ্চিমের দিকে তাকালে দেখবেন একটা চ্যানেল গেছে, খালের মতো আছে, হ্যাঁ, এটার নাম হচ্ছে পাইনার খাল। মানে লোকাল মানুষে বলে পাইনার খাল। হ্যাঁ হ্যাঁ, এটা নদীর মতো, এটা ধলেশ্বরীর সাথে কানেকশন আছে। এইটা আজ থেকে 10 বছর আগে এখানে কিন্তু ধান ক্ষেত এবং বড় বড় ঘাস ছিল, এখানে সাপ থাকতো অনেক বেশি। আপনার মনে আছে কিনা, মানে বর্ষায় অন্য সময় যাইতেও ভয় লাগতো, এত বেশি কচুরিপানা, নামা এবং গাড়া এলাকা ছিল, এবং এটা একদম ধলেশ্বরী পর্যন্ত কানেক্টেড ছিল। এগুলো ফোরশোর, নদীর ফোরশোর, এগুলা কিন্তু এখন দখল হচ্ছে প্রচুর, আপনি দেখেছেন এই খাল কিছুদিন পর থাকবে না। এটা একটা। আরেকটা হচ্ছে যে কামরাঙ্গীরচরের আপনি যদি খোলামোড়া পার হয়ে আরেকটু উপরের দিকে ওঠেন, তাহলে সেখানে একটা ছোট চর আছে, মধ্যের চর, চিনেন মনে হয়? জি হ্যাঁ জি। এই অঞ্চলটুকু থেকে শুরু করে একদম এই ইয়া পর্যন্ত, এই হযরতপুর পর্যন্ত যদি আমরা ধরি পুরো জায়গাটা, কিংবা কলাতিয়া পর্যন্ত, এই পুরো জায়গাটা, এগুলো সবই নদীর ফোরশোর, এবং এইটা অতীতের বুড়িগঙ্গা নদী। এখানে প্রায় 12-13 কিলোমিটার জায়গা। আমি আপনার কথাতে করছি, মানে যোগ করার জন্য বলছি যে আমাদের সংস্থা বিআইডব্লিউটি, আমরা দেখছি কিন্তু যে ওই সংস্থা ফোরশোরের জায়গাগুলো ইজারা দিচ্ছে। তো এই যদি সরকারি সংস্থাগুলো এরকম করে ইজারা দেওয়া শুরু করে, দখল তো হবেই। তো এইগুলো দখল হয়ে গেলে তো নদী আস্তে আস্তে ছোট হয়ে আসবে। এই ব্যাপারে আপনার মন্তব্য? প্রথম হচ্ছে যে বিআইডব্লিউটি এর ইজারা দেওয়ার কোনো অধিকার নাই, কোনো এখতিয়ার নাই। বিআইডব্লিউটি নিজেই ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান, জায়গাটা তার না, জায়গাটা হচ্ছে ডিসির। জায়গাটা হচ্ছে আপনার আর আমার, মানে আমি আপনি হচ্ছে মালিক, এটা জানেন নাকি? না, এইটা জানা ছিল না। নদী এবং বাংলাদেশের যত প্রাকৃতিক সম্পদ আছে, এটার মালিক হচ্ছে আমি আর আপনি, এবং আমার আর আপনার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে জেলা পরিষদের চেয়ারম্যান, এমপি মন্ত্রী না। কিন্তু এমপি মন্ত্রী হচ্ছে আইন বানাবে ন্যাশনালি, কিন্তু স্থানীয়ভাবে আপনার আমার ওই জেলার যে আমার যে সম্পদ, আপনার যে সম্পদ আছে, সেটা সাংবিধানিক ভাবে সেটার দায়িত্বভার হচ্ছে জেলা পরিষদের চেয়ারম্যান। তার সেক্রেটারি হিসেবে অফিসিয়ালি ডিসি কাজ করবে। গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ একটা এই জন্য ডিসি কে বলা হচ্ছে কালেক্টর বাহাদুর। সে কালেকশন করবে, রেভিনিউ কালেকশন করবে এবং তত্ত্বাবধান করবে অ্যাজ এ সেক্রেটারি অফ জেলা পরিষদের চেয়ারম্যান। এবং ডিসি হচ্ছে স্থানীয় তার এলাকার যে জমিটাতে, যেই ল্যান্ড, যে নদী পথটাতে আপনার নৌপথ চলে, সেটা বিআইডব্লিউটি কে সে লিজ দেয়। বিআইডব্লিউটি ইজ এ লিজি প্রতিষ্ঠান, বুঝছেন? অনেক বড় একটা ইনফরমেশন। এবং বিআইডব্লিউটি এর পক্ষে অন্য কাউকে লিজ দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু তারা তো দিচ্ছে না, সে দিতে পারে না। সে হয়তোবা সর্বোচ্চ আপনার মাল নেওয়া উঠা নামার ক্ষেত্রে আপনি সে
ঘাটের ম্যানেজমেন্টের জন্য কাউকে হয়তো বা কন্ট্রাক্টর নিযুক্ত করতে পারে, কিন্তু কোনো জমি, নদীর কোনো জমি, নদীর কোনো ফোরশোরের কোনো জমি, কোনো স্থান মার্কেট করার জন্য, ট্রাক স্ট্যান্ড করার জন্য, অথবা অন্য কোনো বাণিজ্যিক কাজ করার জন্য, কিংবা কোনো ধরনের কোনো কাজ করার জন্য লিজ দেওয়ার এখতিয়ার বিআইডব্লিউটিএর নাই, কারণ সে নিজেই তো লিজই, সে কোত্থেকে লিজ দিবে। এবং নদীর জমি কাউকে লিজ দেওয়া যাবে না, এটা সরকারি আইন, স্টেট অ্যাকুইজিশন এবং টেনেন্সি অ্যাক্টে এটা পরিষ্কার বলা আছে। সুতরাং শুধু ফোরশোর মেনটেন করার জন্য এবং নাব্যতা ঠিক রাখার শর্তে তাকে ডিসি লিজ দিয়েছে, এবং মাস শেষে, বছর শেষে সে লিজের টাকাও নেয়, কারণ সে কালেক্টর। বুঝতে পেরেছেন? সুতরাং বিআইডব্লিউটি এর বাইরে এসে আবার লিজ দেওয়ার তার কোনো সুযোগ নাই। সে ঘাট মেনটেন্স মনিটর করার জন্য ঘাটের সে হয়তো তার যে ঘাটগুলো আছে সেটা মেনটেনের ক্ষেত্রে কাউকে সে দিতে পারে এজ এ কন্ট্রাক্টর হিসেবে। বুঝতে পেরেছি। আজকে আপনার মাধ্যমে আমরা অনেক অজানা ইনফরমেশন গুলো জানলাম, যেটা আসলে খুব স্বাভাবিকভাবে একজন সাধারণ মানুষের জানা সম্ভব না। আপনার এত দামি সময় আপনি আমাদেরকে দিয়েছেন, এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক শুভকামনা, এবং এক নদী ভালোবাসে যে সবাইকে সংযুক্ত করতে পারছেন এবং প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা শুভকামনা জানাই। আশা করি আপনার এটা একটি অববাহিকার মতো হবে আর কি, যেন সবাইকে আপনি একই জায়গায় একই বেসিনে আনতে পারবেন। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংযুক্ত থাকবেন।